আপনি একদল অথর্ব লোক দিয়ে বসাইছেন রে ভাই, কথা পরিষ্কার। এটা অনেকে মাইন্ড করতে পারেন, শুনতেও খারাপ শোনা যেতে পারে, বাট দিস ইজ রিয়েলিটি। আমরা একদল অথর্বের হাতে পড়ে গেছি, আর কিছু বুঝেও না, আবার অভিমান আছে অনেক কিন্তু খুব করে, মন খারাপ করে। হ্যাঁ আমাকে এটা বললো, আমি তো জানি, আমাকে অনেকে বলে তো ভাই এরকম ভাই বলেন আপনি, ঘটনা সত্য। আমরা ইউনুসকে খুব ভালোবাসি, স্টিল ভালোবাসি। উনি এক একটা আকাম করেন, আর আমাদের ভালোবাসি একটু একটু করে কমতে কমতে এখনো ওনার দিকে বেশি আছে, এখন ওনাকে ভালোবাসি আমরা। এখন প্রবলেমটা যেটা হয়েছে যে ইউনুস সাহেব মনে হয় আমার ধারণা জাহাঙ্গীর সাহেবকে ভালোবাসে ফেলেছে। কাজে আমি আপনি যা কিছুই বলি না কেন, ভালোবাসার জোরে উনি টিকে যাবেন নাকি ইউনুস সাহেব দেখেন না তাও বলতে পারবো না। অথবা ইউনুস সাহেব আরেকটা কথা বলছিলেন কিন্তু, যে আপনারা প্রাণ খুলে আমার সমালোচনা করুন, আমাদের বলছিল না, তখন আমি বুঝি নাই। এখন আমার যেটা মনে হয় উনি কেন বলছেন, উনি বলছেন এই কারণে যে আপনারা প্রাণ খুলে সমালোচনা করেন, আমি কিছু দেখবও না, কিছু শুনবও না, আমি চুপচাপ বসে থাকবো। তো সমালোচনা করলেই কে, না করলে কি। 32 নম্বর ভাঙা হয়েছে, আচ্ছা কাজটা কি ভালো হয়েছে কি মন্দ হয়েছে, এটা হয়তো ওই দিন আমরা বুঝি নাই, ধরা যাক আমরা বুঝি না, পরের দিন তো বুঝছি। কি কারণে বুঝছি, যে পরের দিন প্রধান উপদেষ্টা স্বয়ং দুপুর সময় একটা বিবৃতি দিয়েছিলেন, দিয়ে বলেছেন এই কাজটা ভালো হয় নাই, উনি এটাকে পছন্দ করেন নাই, উনি এটাকে তীব্র নিন্দা করছেন। দেওয়ার পর ওনার কাছে মনে হয়েছে যে বোধহয় পর্যাপ্ত কঠোর হয় নাই। রাত্র 1:30টার সময় 1:02 আমার মনে আছে, রাত্র 1:02 উনি আবার একটা দিয়েছেন বিবৃতি একই বিষয়ের উপর। রাষ্ট্রের সরকারের সর্বোচ্চ ব্যক্তির 2বার বিবৃতি আমি জীবনে প্রথম ওইবারই দেখলাম। ওইবার উনি আরো তীব্র ভাষায় বলছেন এটা করা ঠিক হয়নি। তাহলে কি হলো, কাজটা করা ঠিক হয় নাই। এই বেঠিক কাজটা যারা করলো তাদের ভিতরে আপনি কোনো অ্যাকশন নিছেন, এবং তদন্তের বিষয়টিও কোনো মামলাও হয় নাই। আচ্ছা, মামলা তো হয়নি, এটা নিয়ে কোনো। রাষ্ট্র তাহলে কি করলো, রাষ্ট্রের প্রধান মানে সরকারের প্রধান ব্যক্তি বললো কাজটা ঠিক হয় নাই। এই বেঠিক কাজটা যারা করলো তাদের ভিতরে কোনো অ্যাকশন নিছেন আপনি, নেন নাই। আমার কাছে মাঝে মাঝে মনে হয় এই গভর্নমেন্ট হলো একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট। তারা জানে না তাদের কাছে জনগণের প্রত্যাশাটা কি। চেষ্টা তো করছে সরকার, মানে ত্রুটিটা কোথায় দেখতে পাচ্ছেন? কি চেষ্টা করছে এটা কে বলছে, আমি তো টের পাচ্ছি না। ওনারা বলছেন রাত 3:30টার সময় একটা মিটিং ডেকে না বলতেছেন আমরা চেষ্টা করতেছি, কালকে সোমবার, কালকে থেকে দেখবেন যে পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়েছে, যখন পরিস্থিতি চেঞ্জ হলো না তখন উচিত ছিল যে উনাকে চেঞ্জ করা, তো উনিও চেঞ্জ হয় নাই, পরিস্থিতিও চেঞ্জ হয় নাই, উনিও চেঞ্জ হয় নাই। আর এইভাবেই চলবে, কারণ লজ্জাও পায় না, লজ্জা পাওয়া উচিত ছিল না। আমি আপনাকে বললাম যে কাল আমার উপর দায়িত্ব দিয়েছেন আপনি, কালকে থেকে আমি সব ঠিক করে দেবো। আমি কালকে কথাটা উচ্চারণ করলাম কেন, আমি কেন একটা সময়সীমা উচ্চারণ করলাম যে আমি নিয়ে জানি যে হবে, যদি না হয় তাহলে কি প্রমাণিত হলো, আমি পারি না। যদি আমি না পারি, আমি চেয়ারে বসে থাকি কোন লজ্জায়, মানে কোন নির্লজ্জতার কারণে আমি বসতে পারি এখানে। উনি কি করে বসে থাকেন, ওনার তো বোঝা উচিত যে এটা কোনো প্রাইজ পোস্টিং না। আপনারা তাকে দায়িত্ব নিয়ে আসছেন, এই দায়িত্বটা কার জন্য, আপনার ফ্যামিলির জন্য না, কিন্তু পুরো দেশের মানুষের জন্য। আপনি দেখেন সরকার যখন ফেল করে তখন পুরো জাতির ক্ষতি হয়। এই জিনিসটা উপলব্ধি করতে পারেন, আমার তো সন্দেহ আছে। কোন ভাবে কিভাবে থাকে উনি বলুক, বুকে হাত দিয়ে বলুক যে আমি দায়িত্ব নেওয়ার পরে আমি এই ভালো কাজ করছি, যে কারণে জনগণ আমার উপর খুশি, বলুক না। উনি বলতে পারবেন। আপনি আমাকে বলুন তো, অগাস্টের চেয়ে কি সেপ্টেম্বরে বেটার ছিল, তাও তো আমি বলতে পারছি না। সেপ্টেম্বরের চেয়ে কি নভেম্বরে বেটার ছিল, তাও তো আমি বলতে পারছি না। তাহলে আপনি করছেনটা কি? মূল সমস্যা যেটা হলো, এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা যেটা যে গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টাই ওনারা বুঝেন কিনা আমার সন্দেহ আছে। জনগণ তাদেরকে সমর্থন দিয়ে গেছে, কিন্তু দেশের আমার দেখা মতে আমি এমন কোন সরকার এর আগে দেখি নাই যে সরকার এত বেশি সমর্থন নিয়ে দায়িত্ব নিয়েছে। সকল পলিটিক্যাল পার্টি, যে পলিটিক্যাল পার্টিগুলি মাঠে ছিল, সকল মানুষ, সাধারণ জনগণ সবাই এই সরকারকে সমর্থন দিয়েছে, এবং এই সমর্থনটা বহন করার ক্ষমতা এদের নাই। মানে এরা এতই অযোগ্য যে সমর্থনটা যে বহন করবে, বয়ে যাবে, এটাও তারা পারে না। অপারেশন ডেভিল হান্ট হবার পর আমরা যৌথ বাহিনীর অভিযানও দেখছি, নানান জায়গায় অক্সিলারি ফোর্সের কথা এখন বলা হচ্ছে। অপারেশন ডেভিল হান্টের সফলতা নিয়ে তো প্রশ্ন আসলে রয়েছে, এই নানা ধরনের প্রশ্ন রয়েছে। এরপরে অক্সিলারি ফোর্সের কথা যখন বলা হচ্ছে, আপনার কাছে কি মনে হয় হঠাৎ করে যে অক্সিলারি ফোর্সের কথা বলা হচ্ছে কাজে আসবে? এই এক একটা উদ্ভট নাম বাই করে অক্সিলারি ফোর্স, অমুক তমুক, আর এদের একটা বিশেষ ইংরেজি প্রীতি আছে, আমি বুঝি না কিছু। মনে করি ইংরেজিতে একটা বোধহয় XYZ দিয়ে একটা নাম বানাইলে পরে পাবলিক কোনো মুগ্ধ হয়ে যাবে না। অক্সিলারি ফোর্স কি ভাই, আনসার কি বলেন তো আপনি যে অক্সিলারি ফোর্স নিয়ে আসছেন, যে লোকগুলিকে আনছেন এদের কোনো ট্রেনিং দিচ্ছেন? ধরেন না কিন্তু চিন্তাকে ধরতে হবে, দৌড় দিতে হবে, ও দৌড় দিতে পারবে? ওর তো কোনো ট্রেনিং নাই। আনসার গুলি তো ট্রেন ফোর্স, আপনি আনসার আনতেন। হিসাব তো ভাই সিম্পল, কিছু লোককে নিজের পছন্দের কিছু লোককে চাকরি বাকরি দিতে হবে, কিছু 2 পয়সা পাওয়া যাবে, এই জন্য আনছে।
ভাই এই দেশের মাটি, এই মাটিতে তো ভাই জন্ম হয়েছে আমার, এই মাটির মানুষকে আমি চিনি, আমরাও চিনি, আমরা দেখে দেখে তো বড় হয়েছি। এগুলি কি হয় জানি না, কেনাকাটার কথা বললে অনেক দেখবেন মুখ উজ্জ্বল হয়ে যায়, আর কেনাকাটা করতে হবে এখন। লোক নিয়োগ করতে বললে উজ্জ্বল হয়ে যায় মুখ, ওই নতুন করে অক্সিলারি ফোর্স নিয়োগ করতে হবে কেন? আপনারা তো আনসারগুলোকে নিয়ে আসেন, এরা কি আনসার দূর কম্পিটিশন পাবে? অন্ততপক্ষে তাদের একটা ট্রেনিং আছে, মিনিমাম থেকে ট্রেনিং আছে, কিভাবে ধরতে হয়, কিভাবে একজন লোককে ই করতে হয়, প্রোটেক্ট করতে হয়, তো আনসার জানে। এরা কি জানে? এরপরে তো আসলে অনেক প্রশ্ন থেকে যায় যে তাদের ড্রেস কোড থাকবে কিনা। যখন কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, যেমন আপনি এখানে বসে আছেন, আপনি কিন্তু জানেন এখান থেকে বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে কারো না কারো যে জব দিয়ে একদম করতে হবে না, ওইটা কিন্তু আপনি মাথায় নিয়ে কিন্তু এখানে বসেন। কাজে এদের তো কোনো জবাবদিহিতার চিন্তা নাই। এটাই কি কারণ? এটা হলো অন্যতম একটা কারণ। এমনিও আরেকটা কারণ আছে, সেটা হলো এরা সবাই অযোগ্য। অযোগ্য লোকের কেমন আন্তরিকতাও নেই এদের, অযোগ্যতাও আছে প্রচুর। বয়স্ক লোক, শোনেন, একটা লোক কখন রিটায়ারমেন্টে যায় বলেন তো আপনি? আমি এর কথা বলে শেষ করি। একটা লোক কখন রিটায়ারমেন্টে যায়? মনে করেন একজন সচিব, তাকে একটা সার্টেন এইজের পরে তারা আপনি বিদায় করে দিচ্ছেন। কেন বিদায় করে দিচ্ছেন? তার তো অভিজ্ঞতা আছে। বিদায় করলেন কেন? বিদায় করলেন এই কারণে আপনি সিদ্ধান্ত নেই, রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে যে ওনার যে বয়স হয়েছে, এই বয়সে ওনার পক্ষে রাষ্ট্রকে আর কিছু দেওয়ার সক্ষমতা নাই। মূল কারণ কিন্তু এটা, আল্লাহ কিন্তু একসময় উঠায় নেয় যে তোমার পৃথিবীতে পাঠাইছিলাম, যা কাজ কাম করছো, আর তুমি কিছু করতে পারতেছো না, এখন তুমি বরং মানুষকে ডিস্টার্ব করতেছো, অথচ তুমি আমার কাছে চলে আসো। আল্লাহ উঠাই নিয়ে যায়। তো এখন এই লোকগুলিকে এনে দিচ্ছেন জটিলতম গুরুত্বপূর্ণ কাজগুলো, সব অবসরপ্রাপ্ত, বাসায় বসে ঝিমাচ্ছিল ভাই, পরিষ্কার কথা। আইনে এনে বসাই দিয়েছেন যে তুমি তো ওইখানে ঝিমাও, দরকার নেই অফিসে ঝিমাও, আর কিছুই না। জানে না কি করতে হবে, কিভাবে করতে হবে, তাদের সে কর্ম দক্ষতা, কর্মক্ষমতা নাই রে ভাই। এবং এটাই স্বাভাবিক। আমি কিন্তু ওনাদের অপমান করতেছি না, আমি ওনাদের বাস্তবতাটা বলতেছি যে আপনাদের তো বোঝা উচিত ছিল। আপনাকে বললে আপনি যাবেন কেন? আমাকে তো অনেক অনেক কিছু বলে, এই দায়িত্ব আপনি না, ওই দায়িত্ব আপনি না। আমার বয়স যেদিন 62 হয়েছে ভাই, ওই দিন আমি আমার যে বয়সে আমি চাকরি করতাম বলছি আমার বয়স 62 হয়েছে, 62 বছরের পরে একজন লোকের পক্ষে নতুন করে কিছু দেওয়া সম্ভব না, আমি আর চাকরি করবো না। আমি বলছি, আপনি জিজ্ঞেস করে উপলব্ধিটা আপনার হয়েছে বলে আপনি সেটি চিন্তা করেন। থাকবে না, কারণ বোঝা উচিত ছিল যে আমি পারবো না। সমস্যাটা কোথায় আমি বলি, সমস্যাটা হলো সরকার তাৎক্ষণিকভাবে অ্যাকশনটা নিতে পারছে না। আচ্ছা, সরকারের আচরণের মধ্যে এমন কিছু আছে যেটা দেখে অপরাধীরা মনে করছে যে এটা করা যায়, পার পেয়ে যাবে, এটা করা যায়। দুই একজন ধরা পড়বে, কিন্তু আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে। শাহবাগের যে ঘটনাটা ঘটলো, ভার্সিটির একটা স্টুডেন্টের সঙ্গে যে ঘটনাটা ঘটলো, ওনাকে পড়াকে কেন্দ্র করে, তো এখন এই ঘটনা ঘটার পর সেই ছেলেটাকে গ্রেপ্তার করা হলো, পুলিশ নিয়ে আসলো। তারপরে যা ঘটলো, ওর সামনে বসে থাকা, সারা রাত বসে থাকা, স্লোগান দেওয়া, এবং থানার মধ্যে ঢুকে আবার তার ভিডিও করা, ওইটা আবার সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া, এই প্রত্যেকটা কাজ কিন্তু বেআইনি। প্রত্যেকটা কাজ কিন্তু বেআইনি। করলো তো যারা করলো তাদেরকে আমরা টিভিতে দেখি নাই ছবি। আচ্ছা, এখানে আরেকটু বলি, সেটা হচ্ছে যে মেয়েটির একেবারে ব্যক্তিগত যে ইনফরমেশন গুলো সেগুলো দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, থানা টাকা করে দিল কি দিল না নিরাপত্তাহীনতা দেখতে হবে। এই ঘটনা, প্রত্যেকটা ঘটনা কিন্তু বেআইনি হলো। এই বেআইনি কাজগুলোর সঙ্গে যারা জড়িত তাদের ব্যাপারে কোনো অ্যাকশন নিয়েছেন আপনি? নেন নাই তো। মেয়েটাকে বাধ্য করা হয়েছে সেখানে উদ্ধার করার জন্য। তাহলে এই লোকগুলি কি চেনা চেহারা না? পারে না গভর্নমেন্ট, পারে না কেন? ওই যে পাগড়ি আছে মাথার মধ্যে, দাঁড়িয়ে আছে মুখের মধ্যে, এবং তারা বলতেছে নিজেদেরকে পরিচয় দিচ্ছে তৌহিদি জনতা। এটা কি ভয় থেকে? এটা গভর্নমেন্টের দুর্বলতা থেকে। আচ্ছা, সরকার এই সমস্ত ক্ষেত্রে দুর্বল, তারা বুঝতে পারছে না আমি যেটা করবো করে না পারে আমি এটা সামাল দিতে কি পারবো। এই যে ভয়টা, মানে এই যে ভাই, তাকে তো বুঝতে হবে এই পুরো দেশটাই তো তোমার সঙ্গে আছে। এই কয়েকটা উচ্ছৃঙ্খল ব্যক্তি তোমাকে কিছু করতে পারবে না, কিন্তু তারা এতই ভীতু, এতই কাঁপাকাঁপি করে তাদের পা, হাত পা সব, যে তারা এটা সাহস পাচ্ছে না। তো এইটা হলো অযোগ্যতা, এইটা হলো বৃদ্ধের নমুনা। আমি যে বারবার শব্দ হচ্ছে বৃদ্ধ, কিন্তু খালি শারীরিক বৃদ্ধ কথা বলছি না, এটা মানসিক ভাবেও বৃদ্ধ, মানসিক ভাবেও অথর্ব হয়ে গেছে। আপনি একদম অথর্ব লোক দিয়ে বসাইছেন রে ভাই, কথা পরিষ্কার। এটা অনেকে মাইন্ড করতে পারেন, শুনতেও খারাপ শোনা যেতে পারে, বাট দিস ইজ রিয়েলিটি। আমরা একদম অথর্বের হাতে পড়ে গেছি। এরা কিছু বুঝেও না, আবার অভিমান আছে অনেক কিন্তু খুব করে, মন খারাপ করে। হ্যাঁ, আমাকে এটা বললো, আমি তো জানি, আমাকে অনেকে বলে তো ভাই, হ্যাঁ এরকম ভাই বলেন আপনি, ঘটনা সত্য। স্বরাষ্ট্র উপদেষ্টা শাখাওয়াত সাহেবের কথা বলেছেন, তেনার একটা বিবৃতির জন্য তাকে পরিবর্তন করে দেওয়া হয়, কিন্তু বর্তমান উপদেষ্টা যিনি আছেন তিনি বারবার এত ভুল করার পর, বা তিনি এতটা কি বলা যায়, আপনি নিজেই বলছিলেন, তারপরও কেন তাকে আসলে চেঞ্জ করা হচ্ছে না, তাকে কিসের ভিত্তিতে আসলে রাখা হচ্ছে সেটি নিয়ে কেন তিনি জানতে চেয়েছেন, সেটি নিয়ে কেন প্রতিবাদ সেভাবে হচ্ছে না? প্রতিবাদ কিভাবে হবে? প্রতিবাদ, শুনুন, সমস্যাটা কথা জানেন,
প্রতিবাদ করতে গেলে তো মানে পুরো গভর্নমেন্টের প্রতিবাদ চলে আসে। কারণ আমাদের সমস্যাটা কি, আমরা তো ইউনূস সাহেবকে ভালোবেসে বলেছি। প্রবলেমটা হলো এই জায়গাটাতে, যাকে আমি ভালোবেসে বলাই তার কিন্তু কোনো রকম মানে আপনার সমস্যার চোখে পড়ে না আমাদের। এখন এই দেশের ভালোবাসা অন্ধ, মানুষের বিষয়টা হাতে এরকম। আর তো কোনো উপায় ছিল না। আমরা ইউনূস সাহেবকে ভালোবাসি, স্টিল ভালোবাসি। উনি এক একটা আকাম কম করেন আর আমাদের ভালোবাসি একটু একটু করে কমে, কমতে কমতে এখনো ওনার দিকে বেশি আছে, এখন ওনাকে ভালোবাসি আমরা। এখন প্রবলেমটা যেটা হয়েছে যে ইউনূস সাহেব মনে হয় আমার ধারণা জাহাঙ্গীর সাহেবকে ভালোবাসা বলেছি। কাজে আমি আপনি যা কিছুই বলি না কেন, ভালোবাসার জোরে উনি টিকে যাবেন না। ইউনূস সাহেব দেখেন না তাও বলতে পারবো না। অথবা ইউনূস সাহেব আরেকটা কথা বলছিলেন কিন্তু, যে আপনারা প্রাণ খুলে আমার সমালোচনা করুন আমাদের, বলছিল না? জি। তখন আমি বুঝি নাই। এখন আমার যেটা মনে হয় উনি কেন বলছেন, উনি বলছেন এই কারণে যে আপনারা প্রাণ খুলে সমালোচনা করেন, আমি কিছু দেখবও না, কিছু শুনবও না, আমি চুপচাপ বসে থাকবো। তো সমালোচনা করলেই কে, না করলে কি? এখন অবস্থা হয়েছে এরকম ওনার, উনি কিছু খবর টবর মনে রাখেন না। যদি রাখতেন, কয়েকদিন আগে দেখলাম উনি বিবিসিকে বলতেছেন যে আইন শৃঙ্খলা অবস্থা তো খারাপ হয় নাই। উনি বলছেন তো যথেষ্ট ভালো আছে। চিজেই বলেন ভাই, যদি খারাপই না হলো তার এক সপ্তাহ আগে ওনার স্বরাষ্ট্র উপদেষ্টা রাত 3:30টার সময় প্রেস কনফারেন্স কি কারণে করছে বলেন? তার বাসভবনের দিকে ঘটনা ঘটছে, উনি হয়তো ঘুমাইতে পারেন নাই যে এত কিছু হচ্ছে, আমি কিছু করতে পারছি না কেন। ঠিক আছে, আরো অনেক লোকের ঘুম থেকে জায়গাটাকে নিয়ে এসে উনি বলছেন, তাহলে ওটা তো খারাপের একটা নমুনা। এই নমুনা ওনার চোখে পড়ে নাই, উনি নির্দ্বিধায় হাসি মুখে বলতেছেন, তার কোনো চেঞ্জ হয় নাই। আবার বলে আগের মতোই আছে। যদি আগের মতোই থাকে তাহলে ওটা আমি সরাইলাম কেন? আমি তো ভালোর জন্য সরাইছি রে ভাই। নারীদেরকে আসলেই বারবার টার্গেট করা হচ্ছে, এবং সব থেকে উইক ওয়েপেন কি নারীরা, যাদেরকে সহজে টার্গেট করা যায়, সহজে ব্যবহার করা যায়। আমরা যখন সমতার কথা বলি, নারী স্বাধীনতার কথা বলি, তখন পোশাক থেকে শুরু করে একটা নারী কিভাবে চলবে, কিভাবে সবকিছু কি কারা আসলে নির্ধারণ করে? এখানে না এই বিষয়টা খুবই ডেলিকেট একটা বিষয়, সেন্সিটিভ একটা বিষয়। আমি এই সেন্সিটিভ বিষয়টা নিয়ে একটু কথা বলবেন প্লিজ। জিনিসটা হলো কি, যে একজন লোক মাথায় টুপি আছে, আলখাল্লা আছে, আবার অনেকে পাগড়ি আছে, দাড়ি আছে, আরবি বলতে পারে ভালো, উনি কথা বলতেছেন। এখন উনি একটা হুজুর। এখন এই হুজুরটা ঠিক হুজুর নাকি এই হুজুরটা সমস্যা যুক্ত হুজুর, এটা কিন্তু আমি আপনি বুঝবো না। আমি আপনি তো ওই জ্ঞান নাই আমাদের কাছে। আচ্ছা, আবার এই হুজুররা কিন্তু পরস্পরকে কাফেরও বলে। এই যে মিজানুর রহমান আজহারি একজন আছেন, খুব বিখ্যাত, কিন্তু টেলিভিশন খুললে, ইউটিউব খুললে ওনাকে পাওয়া যায়। আবার আরেকজন আছেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, উনিও খুব বিখ্যাত লোক। আমি দুজনের বক্তব্য খুব মন দিয়ে শুনি, আমার পছন্দ হয়, দুজনের শুনি আর মুগ্ধ হয়ে যাই, কি সুন্দর বলে। কারণ আব্বাস হিসাব বলতেছে আজহারি সাহেব নাকি কাফের, স্পষ্ট বলছে। এখন আমার কথা হলো কি, ভাই দুইটাই সত্য হইতে পারে না, হয় আব্বাসী ঠিক নাহলে আজহারি ঠিক। কারণ আমি যেমন কই, আমি কি আজহারিটা শুনে আমি কি কাফের দ্বারা প্রভাবিত হচ্ছি, নাকি আমি আব্বাস হিসাবে শুনে কাফের হাত থেকে মুক্ত থাকতেছি? এখন যে কথাটা আব্বাস হিসাব বলছে, ওই কথাটা যদি আমি মাসুদ কামাল বলতাম, তাহলে এতক্ষণে কি আপনি বসে আলাপ করতে পারতাম? হয় হাসপাতালে থাকতাম, নাহলে কবরে থাকতাম। হিসাবটা খেয়াল করেন আপনি। এখন কোনটা ঠিক হবে? অথচ রাষ্ট্রের ক্ষমতাও নাই এই দুজনের কেউ কোনো একজনকে প্রশ্ন করে যে তোমার কথা ঠিক কি মিথ্যা আমাকে বলো। এই রাষ্ট্রের ক্ষমতা নাই, এটা নাই কেন? তাহলে আমার অথরিটিটা কে? আমি কার কথা শুনবো, আমি কার কথা মানবো? রাষ্ট্র কেন দুইটা পরস্পর বিরোধী বক্তব্যকে সমান তালে চলতে দিচ্ছে? আমাকে দিবে? আপনি শুরুতে যেমন বলেন ডেলিকেট, আসলে এই বিষয়টা এতটা সেনসিটিভ, আমি এটা শেষ করে আমি মনে করি রাষ্ট্রের উচিত, একটা ইসলামিক ফাউন্ডেশন আছে না, এর কামটা কি? বই বেচা? তো বই বেচা গেলে আর কোনো কাম করে না, আর বাইজন পাশে বসে বসে খাওয়া দাওয়া করে, আর মাঝে মাঝে চাঁদ দেখে বছরে 2 বার। এছাড়া কোনো কাজ হলাম যাই না। তো ইসলামিক ফাউন্ডেশন আমি মনে করি রাষ্ট্রের সবচেয়ে বড় যারা আলেম আছে তাদেরকে এখানে বসানো উচিত, এবং তারা হবে অথরিটি ইসলাম বিষয়ে, তারা হবে অথরিটি। তারা মাঝে মাঝে ডিবেট করবে। এই এনায়েতুল্লাহ আব্বাসী, মিজানুর রহমান আজহারি দুজনকে নিয়ে তারা আসবে, আইনে এখানে বসবে। প্রয়োজনে আন্তর্জাতিক ভাবে শিক্ষিত যারা নাকি আলেম আছে তাদেরকে নিয়ে আসবে, এনে বলবে যে এই বিতর্কের এই হলো সমাধান। ওই সমাধানটা সবাইকে মানতে হবে। এই কাজটা ইসলামিক ফাউন্ডেশনের করা উচিত, এটা রাষ্ট্রের করা উচিত না করে রাষ্ট্র পুরো জাতিকে বিভ্রান্ত করে রাখতেছে। এখন এসে মানে গণপরিষদের নির্বাচনের কথাটা মনে হয় যেন আমরা খুবই আকস্মিক ভাবে বলছি, ব্যাপারটা এইভাবে প্রেজেন্ট করা ঠিক হচ্ছে না। অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।